আসসালামু আলাইকুম গাইস, চেনা অচেনা ভালোবাসা গল্পের 21 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আনায়া বলে, এটা কি হলো, আপনি তাদের বাহির করে দিলেন কেন? তাদের জন্য আমি চা বানিয়ে আনছি, দেখেননি? আর রাতুল ভাইয়া যা বললো এসব কি সত্যি? আবরার গায়ের শার্ট জড়াতে জড়াতে আনায়ার নিকটে এগিয়ে আসে। শার্টের বোতাম খোলা, উদাম শরীর, হাত ফ্লো করে আনায়ার সামনে এগিয়ে আসে। হাত থেকে চায়ের ট্রে নিয়ে সামনে ড্রেসিং টেবিলে রাখে। পিছন থেকে আনায়াকে জড়িয়ে ধরে খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে মুখ গুজে। আনায়া চোখ দুইটা বন্ধ করে নেয়। আবরার মুখ তুলে একটানে সামনের দিকে নিয়ে গলার মুখ গুজে দেয়। গলার ডান পাশে জুড়ে কামড় বসায়। আনায়া মৃদু আওয়াজে করে ওঠে। আবরার হালকা হেসে কামড়ের জায়গা ছোটো করে চুমু দিয়ে মুখ তুলে। আনায়া মুখের দিকে তাকায়। আনায়া ছোট দুইটা চোখ বন্ধ করে আছে। সরু গোলাপি ঠোঁট দুইটা মৃদু কাঁপছে। আবরার আধর দুইটা নিজের দখলে নিয়ে নেয়। আনায়াও আবরারের সাথে রেসপন্স করে। আনায়ার রেসপন্স পেয়ে আবরার বেসামাল হয়ে ওঠে। আনায়া মৃদু আওয়াজ কানে আসতে ছেড়ে দেয়। কি সমস্যা? আনায়া হাঁপাতে হাঁপাতে অবিস্পষ্ট বলি ছাড়ে। আবরার বুঝতে পারেনি, তাই আনায়ার ইশারায় ঠোঁট দেখায়। ঠোঁটের কোণে রক্ত লেগে আছে। আবরার আলতো চুমু খেয়ে কপাল কপাল ঠেকায়। ফিস ফিস করে বলে ওঠে, বাহিরে যাচ্ছি, কাজ আছে একটু, রাতে অপেক্ষা করো। আনায়া মাথা নাড়ায়। আবরার কপালে আলতো চুমু খেয়ে বের হয়ে আসে। জীবনের গোলক ধাঁধায় আমরা মাঝে মধ্যেই হারিয়ে যাই। মাঝে মাঝে ভীষণ শূন্যতা বোধ করি, যখন হাহাকার করে ওঠে মন, যখন জীবন খুঁজে পায় না জীবনের মাঝে। রঙিন জীবনে হয়ে ওঠে দাঁত সাদা কালো। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে ভিকি, আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশটা আজ বিষণ্ণ, কালো মেঘে ঢাকা। প্যান্টের দুইটা পকেট হাত রেখে আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে। চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আকাশের মতো মনটাও বিষণ্ণতায় ঢাকা। তার পাশে এগিয়ে ওয়াফি দাঁড়ায়। ভিকি আকাশের দিকে এক দৃষ্টি স্থির রেখে ভাঙা গলায় আওয়ারায়, এক সাইড ভালোবাসা কত কষ্ট ওয়াফি। জীবনে প্রথম কাউকে মন থেকে চেয়েছি, যার দিকে দৃষ্টি দিয়েছি সেই কোনো আমার হলো না। নিয়ত এত নিষ্ঠুর না হলেও পারত। ভিকির কথায় ওয়াফির বুকটা কেঁপে ওঠে। সেও এক সময় চাইতো, কিন্তু অনুভূতি গাঢ় হওয়ায় আগে তা মা তাকে বুঝিয়ে দূরে সরে রেখেছে। ওয়াহিদ বড় হওয়ার পর থেকে কোনোদিন আবরারের সাথে কথা বলেনি, একদম পছন্দ করে না। আজকে ভিকির এই অবস্থার জন্য আবরারই দায়ী। মনে ঘৃণা আরো বেড়ে গিয়ে গাঢ় হয়। ওয়াফি কিছু বলতে যাবে, তার আগে আমজাদ চৌধুরী আগমন। ভিকি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে পড়ে। মুখে হাসি টেনে রেখে ছাদ থেকে নিচে নামে ভিকি। বাংলা আশ্বিন মাসের শেষ দিক, বিকেল গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে হালকা কুয়াশা পড়েছে। কুয়াশার সাথে ভেসে আসছে শীতের ঘ্রাণ। সবকিছু মিলিয়ে আবহাওয়াটা রোমাঞ্চকর। রাত 10টা ছুঁই ছুঁই বাসায় প্রবেশ করে আবরার। ড্রয়িং রুমে প্রবেশ করতে সকলে জিয়ার সাথে দেখা। হুকুসকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে পা দিতে পিছন থেকে আসা কিছু শব্দে পা থমকে যায় আবরারের। পালিয়ে বেড়াচ্ছ? জিয়ার মুখ বাঁকিয়ে কথাটা বলে সোফায় বসে পড়ে। আবরার সেই দিকে একবার তাকিয়ে আবার সিঁড়ির দিকে পা দেয়। ঠোঁটের কোণে রহস্যময় হাসি, সেই হাসি জিয়ার চোখে এড়ায় না। আবরার ছোট ছোট পা ফেলে নিজের রুমে ঢোকার পর চোখ দুটা থমকে যায়। শাড়ি পরছে আনায়া, লাল জর্জেট শাড়ি, লাল সিলভার ব্রাউন। হাঁটু সমান চুলগুলো ছেড়ে রেখেছে, তার এক পাশে লাল গোলাপ, কাঁধে লাল ঝুঁকনো, গলায় সাদা পাথরে একটা নেকলেস, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আবরার দরজা খুলে অবাক চোখে তাকিয়ে আছে। জানালা ভেদ করে বাহির থেকে আসা তাদের আলো পড়ছে, যা আর আকর্ষণ করছে। গলার পাথরের নেকলেসটা চিকচিক করছে। আবরার কিছু সময়ের জন্য ঘোরের মধ্যে চলে যায়। আনায়ার হাতে কাজল নিয়ে চোখে দিতে ব্যস্ত, শাড়ি উন্মুক্ত, পেট ভেসে উঠছে। আবরার সেই দিকে তাকে শুকনো ঢুক গিলে দরজা থেকে এক চুল পরিমাণও নড়ে না। আনায়া কাজল দেওয়ার সময় আয়নার ভেদ করে আবরার দিকে দৃষ্টি রাখে। ছোট ছোট পায়ে এগিয়ে যায়, আবার জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয় ঠুক গিলে। আনায়া আবরারের সামনে বোতাম খোলা দেখে একটা বোতাম লাগিয়ে দেয়, মুচকি হাসে। পানি খাবো? আবরার আনায়ার দিকে দৃষ্টি রেখে বলে ওঠে। আবরার কথা ফিক করে হেসে ওঠে আনায়া। আনায়া আবরার বুকে নিজে হাত ঠেকিয়ে বলে ওঠে, পানি দিলে মিটে যাবে পিপাসা? আবরার এক হাতে আনায়ার কোমর জড়িয়ে ধরে শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত দিয়ে নিজের দিকে চেপে ধরে আরেকটু। ঢিপ হয়েছে সুধায়। লাল বেড ভেদ কেক সামনে থাকলে পানি দিয়ে পিপাসা মিটবে না বেব? আনায়া মুচকে হেসে আবার গলা জড়িয়ে ধরে টুপ করে আবরার ডান গালে চুমু খেয়ে বসে। আবরার বড় চোখে তাকিয়ে আছে, গালে হাত দিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে, আমি কি স্বপ্ন দেখছি? আমার বউ আমাকে চুমু খেয়েছে? আনায়া মুখটা কুঁচকে তাকায়, মুখ দিয়ে চৌচ্চারণ করে মিনমিন করে বলে ওঠে, আচ্ছা, মানুষ যে বলে চুমু খেয়েছি, এইখানে খাওয়া কি আছে? আবরার বাম হাত দিয়ে দরজা ঠেলে আনায়াকে নিয়ে নিজের সাথে আরেকটু চেপে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলে ওঠে, চুমুর সময় মুখের লালা প্রদান হয়, আদান প্রদান হয়, ওটাকেই বলে ভেজা চুমু। আনায়া নাক মুখ কুঁচকে তাকায়, ওয়াক্থু কি বিশ্রীছি। আবরার চোখ দুইটা ছোট ছোট করে আনার মুখের দিকে তাকিয়ে নিম্ন সুরে বলে ওঠে, আমাদের মধ্যে খাওয়া খাওয়া কিছু বাকি আছে? আনায়া একটু লজ্জা পেয়ে মাথাটা কিছু নিচু করে ফেলে ফর্সাকালে দুইটা লাল হয়ে পড়ে। টমেটোর মতো লাল হওয়া গাল দুইটা দেখে আবরার মুচকি হেসে জড়িয়ে ধরে বুকের সাথে আনার মাথা চেপে ধরে গম্ভীর গলায় বলে ওঠে, আমার এই অন্ধকার শহরে তুমি এনে দিয়েছ, আবার তুমি যখন আমার পাশে থাকো তখন লাগে আমার ভালো।
তুমিহীন এই জীবন অর্থহীন, আমি তোমার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে চাই পাখি। আবরারের কথায় আনায়া মুখ তুলে তাকায়, বাদামি চোখ জোড়ায় নিজের চোখ রেখে বলে ওঠে, আমার মনটা কেমন জানি করছে, আপনি আমেরিকায় না গেলে হয় না? আমার কেন জানি মনে হচ্ছে কোনো বিপদ হবে, আপনি অন্যদের দিয়ে কাজটা করিয়ে ফেলেন। আবরার একটু ভেবে গম্ভীর গলায় বলে, কিছু হবে না পাখি, আমি তো আছি। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা যদি না যায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে। 2 দিন সময় দিও প্লিজ। 48 ঘন্টার 1 সেকেন্ডও দেরি করবো না, প্রমিস। আবরারের কথায় আনায়া কিছু বলে না, গলা জড়িয়ে ধরে নিজের বক্ষের সাথে আবরারের বক্ষ যুগল করে। আবরার আলতো করে নিজের প্রেয়সীকে জড়িয়ে ধরে পাজা কুলেন তুলে নেয়। আনায়া চোখ দুইটা বন্ধ করে মাথা এলিয়ে দেয়, কিছু চুল এলোমেলো হয়ে চোখের সামনে পড়ে আছে। আবরার আলতো করে নিজের প্রেয়সীর খাটে বসিয়ে দিয়ে পাশে বসে পড়ে। পিছন থেকে জড়িয়ে ঘন কালো চুলগুলো মুখ ডুবিয়ে দিতেই দরজা উড়াধুরা নক করে। আবরারের মুখে চ উচ্চারণ করে দরজার দিকে এগিয়ে যায়। রাতুল দাঁড়িয়ে আছে, তার পাশে ইয়ামিন আর সোহান। তিনজনকে দেখছে সিরিয়াস কিছু মনে হচ্ছে। আবরার ভুক উসকে তাকায়। রাতুল কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে ওঠে, রুমে প্রবেশ করতে নিলেই আবরার হুকার দিয়ে ওঠে, এক পা ভিতরে দিলেই কেটে ফেলবো। রাতুল আর না এগিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমার গার্লফ্রেন্ডকে চুম্মা দিছে এই বজ্জাতিয়া। বাকি কথা শেষ করার আগে আবরার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তার বোঝা হয়ে গিয়েছে কি বলতে এসেছে। রাতুল মুখটা কালো করে মিনমিন করে বলে ওঠে, এসেছিলাম বিরক্ত করতে, কিন্তু আশা পূরণ হলো না। আব্বা আমার হেভি ডেঞ্জারাস। ইয়ামিন আর সোহান পিক করে হেসে উঠে, তাদেরকে ফাঁসাতে চেয়েছিল রাতুল, কিন্তু তা আর হলো না। আবরার দরজা লাগিয়ে খাটের পাশে বসে পড়ে। আনায়ার ঠোঁটের কোণে স্মিত হাসি। আবরার হালকা হেসে উঠে, পিছন থেকে জাপটে ধরে ঘাড়ের চুলগুলো সরিয়ে মুখ গুজে পরপর কয়েকটা চুমু দিয়ে পায়ে তাকায়। আনায়া হাতটা আবরারের চুলে মুঠি ধরে, কাচের চুড়িগুলো ঝনঝন শব্দ করে ওঠে। নিচু সুরে বলি ছাড়ে, আপনাকে ওরা অনেক জ্বালায়, কিন্তু কোনোদিন বিরক্ত হতে দেখিনি আপনাকে। খুব ভালোবাসেন তাই না? আবরার বড় ছোটো করে উত্তর দিয়ে আবরার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আদা গোলাপি অধর দুইটা নিজের দখলে নিয়ে নেয়। সারা দেহে হাত বিচরণ করে। আবরারের প্রতিটি স্পর্শ কেঁপে ওঠে আনায়া। ভালো লাগা খারাপ লাগা দুইটা মিলিয়ে এক সুখের সাগরে চলে যায় দুইজন। আনায়া মাথা তুলে আবরারের চোখে চোখ রাখে। বাদামি চোখ দুইটা লাল বর্ণ ধারণ করছে। আবরার চোখ মেরে আনায়ার উন্মুক্ত বক্ষে শুয়ে পড়ে। রাতুল, ইয়ামিন, সোহান তিনজন লুডো খেলতে ব্যস্ত ফোনে। রাত বাজে 12টা। তিনজন খুবই মনোযোগ সহকারে খেলছে। খেলার মধ্যে হঠাৎ ইয়ামিনের ফোন কল আসে। রাতুল ভুকুসকে তাকায়। 2400 নাম্বার ঝলঝল করে ভাসছে। রাতুলের বুঝতে বাকি নেই কে করেছে কল। ইয়ামিনা রাতুলের দিকে তাকিয়ে হাসির চেষ্টা করে বলে ওঠে, অফিসের নাম্বার। রাতুল ভুকুসকে তাকায়। ইয়ামিন মাইনকার চিপায় পড়ছে। এখন কল ধরলেও বিপদ, না ধরলেও বিপদ। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার ভাবনার মাঝে রাতুল বলে ওঠে, এখন ফোন আমার কাছে দে, না দিলে মারিয়া তোর আম্মা। রাতুলের কথায় সোহান হু হু করে হেসে ওঠে। ইয়ামিন মুখটা কালো করে ফোনখানা এগিয়ে দেয়, কল রিসিভ করে লাউড স্পিকার দেয়। সোহান ইয়ামিনের মুখ চেপে ধরে। রাতুল কিছু বলার আগেই মারিয়া ধমকে আসে, আপনি কি কানা? চোখে দেখেন না? রাতুল দাঁত কিলে বলে ওঠে, চোখ ঠিক আছে, কিন্তু অন্য কিছু ঠিক নাই। বুঝলে ডায়রিয়া, তোমার প্রাণপ্রিয় প্রেমিক আজকে আরেকজনের সাথে বেডে শোয়ার চেষ্টা করতে গিয়েছিল। জানি আমার কথা বিশ্বাস করবে না, প্রমাণ চাইলে দিই। বাকি কথা শেষ করে আগে কল কেটে দেয় মারিয়া। ইয়ামিন মুখটা অসহায় করে তাকিয়ে আছে, চোখ দুইটা ছলছল করছে। এখন টুপ করে পানি পড়ে যাবে এমন ভাবে। রাতুল ফোনটা দিয়ে বলে ওঠে, আমার প্রেম না হওয়া পর্যন্ত তুমি প্রেম করলে তোমার গার্লফ্রেন্ড তোর আম্মা। আবরার চলে গিয়েছে আজ 1 দিন হলো। সাথে ইয়ামিন, রাতুল আর সোহানও গিয়েছে। যাওয়ার পর থেকে আনায়া সহস্রবার কল দিয়েছে, টেক্সট দিয়েছে, কোনো রেসপন্স নেই। ফোন বন্ধ। মানুষটা যাওয়ার পর থেকে কোনো খোঁজখবর নেই, একদম নিরুদ্দেশ হয়ে গিয়েছে। আনায়া কাল রাতে হাজারখানা কল দিয়েছে, ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। 2 চোখের পাতা এক করতে পারেনি মানুষটার চিন্তায়। যখন সম্পর্ক কথা জানতো না, তখন না ছিল কোনো মায়া, না ছিল কোনো হারানোর ভয়। মানুষটার সাথে কি সম্পর্ক সেটা জানার পর থেকে হারানোর ভয়টা বেশি বাধা বেঁধেছে মনে। সে ছাড়া এই জগৎ ভরে কেউ নেই। আবরার ব্যতীত আনায়ার নিঃস্ব, কেউ নেই তার। তাকে হারানোর ভয়টা মনের মধ্যে বাসা বেঁধেছে। সেই চিন্তায় রাতে ঘুম কাটতে পারেনি। চোখ দুইটা ফুলে রয়েছে। আমরা যাকে গভীরভাবে ভালোবাসি তাদেরকে হারানোর ভয়টা ভয়াবহ হয়। সকাল সকাল আনায়া আর মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বিছানা থেকে হাতের ফোনটা নিয়ে আরেকটা দফা কল দেয়। ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপে 2 দিন আগে লাইনে ছিল। কয়েকবার কল দিয়ে ফোনখানা ছুঁড়ে মারে বিছানায়। ওয়াশরুম থেকে উজু করে নামাজ পড়তে বসে। নামাজ শেষ করে টেক্সট দেয়, কোনো রেসপন্স নেই। রাগে অভিমানে ক্ষণে ক্ষণে নাক ফুসছে। কয়েকবার বড় বড় শ্বাস ফেলে নিচের দিকে পা বাড়ায়। গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আয়েশা বেগম রুটি বানানোর কাজে ব্যস্ত। উল্টো দিকে ফিরে কাজ করছে। কারো পায়ের আওয়াজে পিছন ফিরে তাকায়। আনায়ার চোখ মুখ দেখে আটকে ওঠে। ফর্সা সরু নাকটা লাল হয়ে আছে, চোখ দুইটা ফুলে উঠেছে। চোখ দেখে বোঝা যাচ্ছে কাল সারা রাত ঘুমায়নি। গালে পানি রেখে শুয়ে আছে। আনায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাত দুটি সামনের দিকে বেঁধে রেখেছে।
আয়শা ক্রোধ পায়ে এগিয়ে আসে, চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে আছে। তিনি মায়ের মিশ্রিত শুলে বলে ছাড়ে, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? আয়শার কথায় আনায়া হু হু করে কেঁদে ওঠে। আয়শা বেগম ভেবাচাকা খেয়ে যায়। এতটুকু বড় হয়েছে এই বাড়িতে কোনোদিন এইভাবে কাঁদতে দেখেনি তিনি। হঠাৎ করে এইভাবে কাঁদায় চরম বিস্মিত হলো। তিনি এক হাতে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়, আদর মাখা সুরে শুধায়, মাকে বলবে না কি হয়েছে বলো, নয়তো তোমার বড় আব্বুকে ডেকে দিব, ওনার কাছে বলবে। আনায়া এবার জুড়ে জুড়ে কেঁদে ওঠে, হেসকে উঠছে একটার পর একটা। কাঁদতে কাঁদতে বারবার মেরুদণ্ড সোজা হচ্ছে, আবার বেঁকে যাচ্ছে। আয়শার বুক থেকে মাথা তুলে অস্পষ্ট সুরে বলে ওঠে, তোমার ছেলে। বাকি কথা বলতে পারেনি হেসকির জন্য। আয়শা বেগম দুইটা শব্দ শুনে কটমট করে বলি ছাড়ে, অমানুষ হয়েছে, জানোয়ার জন্ম দিয়েছে আমি, মানুষ বানাতে ব্যর্থ। 9টা বছর দূরে ছিল, দূরেই থাকতে। এই বিয়ের কথা তো আমরা কেউ উচ্চারণও করিনি, সবাই ভুলে গিয়েছিল। 9 বছর পরে সে কয়েকদিন মেয়েটাকে নিয়ে থেকে এখন আবার চলে যাওয়ার কোনো মনে হয়? আয়শা বেগম উচ্চ সুরে কথাগুলো বলে থামে। আয়শা বেগমের কথা ড্রয়িং রুমে পৌঁছে যায়। আমজাদ খবরের কাগজ চোখ দিয়ে দেখছিল সবেমাত্র। রান্নাঘর থেকে উচ্চ সুরে আসা আওয়াজ সেই দিকে এগিয়ে যায়। রান্নাঘরের দরজা পেরোতেই সামনে দাঁড়ায়। আনায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমেনা বেগম চোয়াল শক্ত করে আনায়াকে জড়িয়ে ধরে রেখেছে। চোখে পানি টলমল করছে। মাথা নিচু করে আনায়ার মাথা মধুসূম চুমু খায়। আমজাদের উপস্থিতি টের পায়নি কেউ। গলা খাকানি দিতে আয়শাকে আনায়াকে ছেড়ে দেয়। আমজাদ একবার আনায়ার দিকে তাকিয়ে আরেকবার আয়শার দিকে তাকায়। শক্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে, এত সকালে চেঁচামেচি কেন? আর আমার মায়ের চোখে পানি কেন? কি হয়েছে আয়শা? চলবে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।